ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ক্লাসে আধুনিক যুগের ইতিহাস সংক্রান্ত একটি অধ্যায় অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ যে সময় ইংরেজরা বা ব্রিটিশরা ভারতের শাসন কার্য সম্পন্ন করছিল সেই সময় ভারতের অর্থনৈতিক অবস্থার কী অবনতি বা কী বিস্তারিত কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়ে আমি বিস্তারিত জানাবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এই অর্থনৈতিক অবস্থা থেকে কিছু কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসে, শুরু করা যাক। অর্থনৈতিক অবস্থা। সম্পত্তির বহির্গমন, যাকে ইংরেজিতে বলা হয় ড্রেন অফ ওয়েলথ। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল। তারা বাণিজ্য করা ও বাজার দখল করার জন্যই ভারতে সাম্রাজ্য বিস্তার করেছিল। তাহলে এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এরা কিন্তু ভারতে শাসন করতে আসেনি, তারা বাণিজ্য করার উদ্দেশ্য নিয়েই এসেছিল। চার্টার অ্যাক্ট 1813 খ্রিস্টাব্দের মাধ্যমে কোম্পানি ভারতের সঙ্গে বাণিজ্যের একচ্ছত্র অধিকারে বা মনোপলির অবসান ঘটে। এই মনোপলির অবসান ঘটে কোন আইন অনুযায়ী, এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। চার্টার অ্যাক্ট 1813। টোটাল 4টে চার্টার অ্যাক্ট ছিল। একটা 1793-এ ফার্স্ট চার্টার অ্যাক্ট, তারপরে হলো 1813, তারপরে 1833, তারপরে হলো 1853। এই চারটে মানে ঠিক 20 বছর অন্তর অন্তর কিন্তু এই চার্টার অ্যাক্টগুলো হয়েছিল। এখানে 20, এখানেও 20, এখানেও 20, 20 বছর অন্তর অন্তর এই চার্টার অ্যাক্টগুলো হয়েছিল। তাহলে এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, মনোপলির যে অবসান ঘটেছিল বা একচ্ছত্র অধিকারের যে অবসান ঘটেছিল কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী। এরপর চার্টার অ্যাক্ট 1833, এর মাধ্যমে চীনের সঙ্গে বাণিজ্য ও চা বাণিজ্যের ক্ষেত্রেও একচ্ছত্র অধিকারের অবসান ঘটেছিল। কবে, কোন চার্টার অ্যাক্ট অনুযায়ী? চার্টার অ্যাক্ট 1833 অনুযায়ী। ভারতীয়দের অর্থ শোষণ করেই ইংরেজ কোম্পানি তাদের ব্যবসা বাণিজ্য চালাতে থাকে, অর্থাৎ এদেশ থেকে কাঁচামাল তারা ইংল্যান্ডে নিয়ে যেত এবং সেখান থেকে জিনিস তৈরি করে ভারতে সারা বিশ্বে রপ্তানি করত। কারণ ওই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটেছিল, তার জন্য ওখানে প্রচুর কাঁচামাল বা র মেটেরিয়ালের দরকার ছিল। তো এটা কিন্তু পরীক্ষায় এখান থেকে যে প্রশ্ন আসবেই তার কোনো গ্যারেন্টি নেই যে বিস্তারিত আলোচনা করা হচ্ছে, কিন্তু ইতিহাস সাবজেক্ট, তো এটাকে যদি একটু বিস্তারিত বা বিস্তৃতভাবে পড়াশুনো করা যায় তাহলে মনে রাখার ক্ষেত্রে সুবিধা হয়, সেই জন্য আমি এই বিষয়বস্তুকে তুলে ধরেছি। কিন্তু যে জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় গতানুগতিকভাবে আসে বা খুবই ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি, বোল্ড করে দিয়েছি, সেইগুলো দেখতে পাবে। সেই জিনিসগুলোকে পুরো একদম মুখস্থ করে ফেলতে হবে বা মাথায় পুরো একদম গেঁথে নিতে হবে। আর বাকি জিনিসগুলোকে রিভাইজের মতো বা রিডিংয়ের মতো সেগুলোকে নলেজে রাখতে হবে ঘটনাক্রমে, পর্যায়ক্রমে মনে রাখার ক্ষেত্রে। এরপর কি উদাহরণ হিসাবে কি বলা যায়, যে ভারত কাপড়ের ব্যবসা খুব বিখ্যাত ছিল ভারতে। ইংল্যান্ডের ভারতের বস্ত্রের চাহিদা ছিল, কিন্তু শিল্প বিপ্লবের পর ইংল্যান্ড ভারতের বস্ত্রের উপর চড়া শুল্ক ধার্য করে সেদেশে প্রবেশের জন্য। অন্যদিকে ভারতের কাঁচামাল তারা সস্তায় নিয়ে গিয়ে বিনা শুল্কে বস্ত্র তৈরি করে ভারতের বাজারে বিক্রি করতে শুরু করে। ফলে ভারতের দেশীয় বস্ত্র এই প্রতিযোগিতায় আর টিকতে পারে না, ভারতীয় বস্ত্রশিল্প ধ্বংস হয়ে যায়। এর ফলে ভারতীয় অর্থ ও সম্পদের বহির্গমন ঘটে, যা ইংল্যান্ড ধনশালী হয়ে পড়ে আর ভারতের অর্থনৈতিক শোষণ চলতে থাকে। এই ঘটনাকে বলা হয়, কে বলেছিল, যে দাদাভাই নৌরোজি বলেছে কি ড্রেন অফ ওয়েলথ বলে বর্ণনা করেছেন। তাহলে একটা মজার জিনিস যে ভারতে তারা এসে ভারতে ব্যবসা করতে এসে ভারতকে দখল করলো, দখল করার পরে ভারত থেকে সেই কাঁচামালকে বিনা শুল্কে নিয়ে যাচ্ছে, নিয়ে আবার সেটাকে বস্ত্র তৈরি করে আবার একটা চড়া দামে ভারতের মার্কেটে সেটাকে বিক্রি করছে। মানে খুবই সুযোগ সন্ধানী। সেটা তো পরবর্তীতে জানাই গেছে তারা কতটাই ধূর্ত আর সুযোগ সন্ধানী। সম্পদের নিষ্কাশন মানে ভারতের জাতীয় সম্পদের একটি অংশ ইংল্যান্ডে রপ্তানি করা হচ্ছিল, যার জন্য ভারত কোনো অর্থনৈতিক সুবিধা পায়নি। এটি ছিল ভারতের দারিদ্র্যের প্রধান কারণ এবং সমস্যাটি উত্থাপিত হয়েছিল 19 শতকের দ্বিতীয়ার্ধে। এরপর কি ভারতে ঔপনিবেশিক শাসনের সময় সম্পদের নিষ্কাশন বিভিন্ন রূপে ঘটেছিল। হোম চার্জ ভারতের পক্ষে রাজ্যের সচিব দ্বারা ইংল্যান্ডের ব্যয় 1857 পরে এই চার্জ ভারতের মোট রাজস্বের 24% ছিল। হোম চার্জ ছিল ভারতের পক্ষে রাজস্ব সচিব দ্বারা ইংল্যান্ডের ব্যয় কর আর কি, এটা কর না, এটা ব্যয় কর। গত 1857 পরে এই চার্জ কিন্তু ভারতের মোট রাজস্বের 24% ছিল। এগুলো খুব গুরুত্বপূর্ণ নয়। বেসামরিক এবং সামরিক চার্জ ছিল, বিদেশি মূলধন বিনিয়োগের সুদ ছিল, বিভিন্ন রকম যে চার্জ বা সুদ ছিল সেইগুলো সম্পর্কেই বলা হলো। এরপরেই যে সমস্ত কিছু ব্যক্তিগণ আছে যারা ড্রেন অফ ওয়েলথকে নিয়ে কী কী বলেছেন,
তাদের এই উক্তিগুলো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। দাদাভাই নৌরোজি, যাকে কিন্তু ভারতের গ্র্যান্ড বৃদ্ধ মানুষ, এটা কিন্তু পরীক্ষায় আসে, মানে গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয় কাকে? দাদাভাই নৌরোজিকে। এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তিনি প্রথম ব্যক্তি যিনি ভারতে ব্রিটিশ শাসনের প্রকৃত স্বরূপ উন্মোচন করেছিলেন। তার গবেষণাপত্র ছিল ইংলিশ ডেবিট টু ইন্ডিয়া, এটা ছিল তার একটা মানে গবেষণাপত্র। এই লেখা থেকে কিন্তু জানা গিয়েছিল পরবর্তীতে, যা মাধ্যমে তিনি 2রা মে 1867-তে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনে একটি বৈঠকের আগে পড়েছিলেন। মানে তিনি একটা প্রতিবেদন লিখেছিলেন, সেটা কিন্তু ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের একটি বৈঠকে তিনি তার আগে পড়েছিলেন ওটা। তিনি একই বিষয়ে দ্য ওয়ান্টস অ্যান্ড মিনস অফ ইন্ডিয়া এই বইটিও লেখেন। এছাড়া অন দ্য কমার্স অফ ইন্ডিয়া 1871 সালে, আর দ্য ওয়ান্টস অ্যান্ড মিনস অফ ইন্ডিয়া এই বইটি লেখেন 1870 সালে। এরপর কিন্তু যে বইটি ভারতীয় বিশ্বের উভয় দৃষ্টি আকর্ষণ করেছিল, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে, ভারতের দারিদ্র এবং অব্রিটিশ শাসন, এটা আসে যে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ভীষণ ইম্পর্টেন্ট বই, বারবার পরীক্ষাতে কিন্তু এটা জিজ্ঞাসা করা হয়েছে যে এই বইটি কে লিখেছেন। এরপর বিচারপতি গোবিন্দ রানাডে 1872 সালে তিনি পুনেতে বলেছিলেন যে ভারতের জাতীয় আয়ের 1/3 বেশি ব্রিটিশরা কোনো না কোনোভাবেই কেড়ে নিয়েছিলেন। এটা কে বলেছিল? বিচারপতি মহাদেব গোবিন্দ রানাডে। রমেশচন্দ্র দত্ত কী বলেছেন? ভারতের অর্থনৈতিক ইতিহাস বইতে তিনি লিখেছেন যে প্রতি বছর নিট রাজস্বের অর্ধেক ভারত থেকে প্রবাহিত হয়ে যেত ইংল্যান্ডে। অন্য জাতীয়তাবাদী নেতারা যারা সম্পদের এই ড্রেন নিয়ে বিভিন্ন কাগজপত্রের মাধ্যমে তাদের উদ্বেগ প্রকাশ করেছিলেন, তারা হলেন গোপালকৃষ্ণ গোখলে, জি.কে. গোখলে, পি.সি. রায়, জি.ভি. যোশী, এম.এম. মালব্য, ডি. ওয়াচা, মানে প্রমুখ এরা কিন্তু এই বিষয়ে আলোচনা করেছিলেন, বিভিন্ন জায়গায় বলেছিলেন, খুব একটা ইম্পর্টেন্ট নয় এগুলো। হ্যাঁ, এটা অমৃতবাজার পত্রিকা তো ভারতের থেকে সম্পদ পাচারের নিন্দা করেছে, অমৃতবাজার পত্রিকা। এরপর রমেশচন্দ্র দত্ত, কত? 1848 সালে জন্ম, 1909 সালে মৃত্যু। তিনি ছিলেন প্রথম পর্বের সেই জাতীয়তাবাদী তিনি ছিলেন প্রথম পর্বে সেই সব ভারতীয়দের মধ্যে একজন যিনি 1869 সালে ICS পরীক্ষায় পাশ করেছিলেন। এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট তথ্য নয়। তিনি জাতীয়তাবাদী অর্থনীতিক হিসেবে বহুল পরিচিত। তিনি 1899 সালে জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশন, এইটা লাগে, তিনি 1899 সালে লখনৌ অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। এই অধিবেশনে তিনি কী বলেছিলেন? ভারতের অর্থনৈতিক ব্যবস্থার সমস্যাগুলি তুলে ধরেন, যেখানে সম্পদের বহির্গমন, দারিদ্র্য, দুর্ভিক্ষ, ভারতীয় বস্ত্র শিল্পের অবনতি, অতিমাত্রায় কর আদায় ইত্যাদি এই সমস্ত বিষয় তুলে ধরেছিলেন কিন্তু এই কংগ্রেসের লখনৌ অধিবেশনে। এটা কিন্তু পরীক্ষায় আসে। তার লেখা বই, এটাও জানা জরুরি, দি ইকোনমিক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া ইন দ্য ভিক্টোরিয়ান এজ, এই বইটি তিনি লিখেছেন। এছাড়াও তিনি লিখেছেন প্রাচীন ভারতের উপর হিস্ট্রি অফ সিভিলাইজেশন, এই বইটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। লিখেছেন তিনি প্রাচীন ভারতের উপর কি? হিস্ট্রি অফ সিভিলাইজেশন। এরপর মহাদেব গোবিন্দ রানাডে, কত? 1842 খ্রিস্টাব্দে জন্ম, 1901 খ্রিস্টাব্দে মৃত্যু। তিনি কি? তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং পুনা সার্বজনিক সভা, সোশ্যাল কনফারেন্স, ইন্ডাস্ট্রিয়াল কনফারেন্স, প্রার্থনা সভা, ভারতীয় জাতীয় কংগ্রেসের মতো বহুল সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জাতিভেদ প্রথার বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন এবং ভক্তি আন্দোলনকে সমর্থন করেন, যেহেতু এই আন্দোলন সমস্ত জাতিকে সমান মর্যাদা প্রদান করে। তিনি নারী ও পুরুষ সমান অধিকার, সবার জন্য শিক্ষার প্রসার, কৃষক ভাগ চাষিদের অধিকার সংরক্ষণ, শোষণের হাত থেকে রক্ষার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেন। তিনি আইন ও প্রশাসনিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে সমাজ সংস্কার করতে চেয়েছিলেন। এছাড়াও তিনি বোম্বে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি কিন্তু পেশায় উকিল ছিলেন, এটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, তিনি কী ছিলেন? পেশায় উকিল ছিলেন, জাস্টিস। এরপর রেলপথ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। ভারতবর্ষে রেলপথ তৈরির কাজ শুরু হয়েছিল লর্ড ডালহৌসির আমলে, ঠিক আছে? এই লর্ড ডালহৌসিকে ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ বা ভারতীয় রেলপথের জনক বলা হয়। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বহুবার এসছে। ভারতীয় রেলযাত্রা শুরু করে কবে? 1853 সালের 16 এপ্রিল বোম্বে থেকে থানে। এটাও পরীক্ষায় আসে, কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সব হাইলাইট করা আছে। বোম্বাই ও থানের মধ্যে 21 মাইল দূরত্ব রেলপথ তৈরি হয়েছিল। ফার্স্ট কত মাইল দূরত্ব? 21 মাইল। এটা কারা করেছিল? গ্রেট ইন্ডিয়ান পেনিনসুলা রেলওয়ে, GIPR।
পরবর্তীতে রেলপথ তৈরি করেছিল কিন্তু ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, ইআইআর। তো এটা থেকেও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, ফার্স্ট কারা করেছিল আর পরবর্তীতে কারা রেল কার্য শুরু করলো বা রেলপথ তৈরি করেছিল কারা। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। হাওড়া ও পান্ডুয়ার মধ্যে রেলপথ চালু হয় 1854 সালে, তৈরি করেছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ে। হাওড়া পান্ডুয়া মানে এটা কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম। তাহলে পশ্চিমবঙ্গে কোথায় প্রথম রেলপথ চালু হয়েছিল, এইভাবে কিন্তু কোশ্চেন পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়ে থাকে, তার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। রেলপথটি 1855 সালে রানীগঞ্জ পর্যন্ত বর্ধিত হয়। এই রেলপথটি কিন্তু রানীগঞ্জ পর্যন্ত 1855 সালে বর্ধিত হয়। কিন্তু প্রথমে যে কোথায় থেকে কোথায় চালু হয়েছিল ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু পরীক্ষায় আসে। এবং 1905 সালে ভারতীয় রেলপথের বিস্তৃতি ছিল, এটা খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য নয়। প্রথম দিকে রেলপথ তৈরির জন্য বিনামূল্যে জমি এবং 1% লভ্যাংশ সম্বন্ধে ভারত সরকার গ্যারান্টি দিত। এগুলো জানার জন্য শুধু দেওয়া হয়েছে, কিন্তু যেগুলো হাইলাইট করা আছে সেইগুলোই খুব ভালো করে পড়তে হবে, এগুলোই পরীক্ষাতে আসে। লর্ড মেয়ো 1869 থেকে 1872 তার সময়কাল ছিল, সরকারি অর্থে রেলপথ নির্মাণের কাজ শুরু করেন লর্ড মেয়ো। এ কিন্তু রেলপথ নির্মাণের কাজ এই সরকারি অর্থে শুরু করেছিল, এর আগে কিন্তু সরকারি অর্থে হতো না, বিনামূল্যে জমি নিত এবং 1% লভ্যাংশ তাদেরকে দিত। 1905 সালে রেলওয়ে বোর্ড গঠিত হয়। রেলওয়ে বোর্ড কবে প্রথম গঠিত হয়, এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর কি, অ্যাকওয়ার্ড কমিটি কত 1919 সালে, সভাপতি ছিলেন উইলিয়াম অ্যাকওয়ার্ড। এই কমিটির প্রতিবেদনে কি, সরকারি পরিচালনায় রেল পরিবহন সমর্থন করে, সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করার পরামর্শ দেয়। তাহলে এই পরিকল্পনা অনুযায়ী কিন্তু সাধারণ বাজেট থেকে রেল বাজেটকে আলাদা করার পরামর্শ দেয়। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন। 5 বছর অন্তর 150 কোটি টাকা বিনিয়োগ করার কথা বলা হয়েছিল কিন্তু এই বাজেট অনুযায়ী, এই কমিটির অনুযায়ী। এরপর খুবই গুরুত্বপূর্ণ হাইলাইট করা আছে, 1905 সাল থেকে রেল বাজেট পৃথক করা হয়। 2017 সালে রেল বাজেট আবার সাধারণ বাজেটের সাথে যুক্ত হয়। এটা কিন্তু পরীক্ষায় আসে এই প্রশ্নটা। 2017 সালে কিন্তু রেল বাজেট আবার সাধারণ বাজেটের সাথে যুক্ত হয়ে যায়। আর 1925 সাল থেকে কিন্তু রেল বাজেটকে পৃথক করা হয়েছিল। ভারতে প্রথম বৈদ্যুতিন ট্রেন চালু হয়েছিল কত সালে, 1927 সালে। এটা কিন্তু পরীক্ষায় আসে। প্রথম মেট্রো রেল চালু হয়েছিল 1984 সালে, কোথায়, কলকাতাতেই কিন্তু প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, সব হাইলাইট করা আছে, দেখলেই বোঝা যাবে। শিল্পোন্নয়ন কি, প্রথম দিকে ইউরোপীয় উদ্যোগে কেন্দ্রীভূত হয়েছিল চট ও কয়লা শিল্প। আধুনিক চর্মশিল্প তার যাত্রা শুরু করেছিল কোথায়, মাদ্রাজে, কত 1835 সালে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মধ্যে রবার্ট ব্রুকস 1823 সালে আসামে চা গাছ আবিষ্কার করেছেন। এটা ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর মধ্যে, কিন্তু কোম্পানির রেকর্ডে বলা অ্যান্ড্রু চার্লটন 1832 সালে আসামে চা গাছ আবিষ্কার করেন। এটা কিন্তু পরীক্ষায় আসে। আসাম টি কোম্পানি কত তৈরি হয়েছিল, 1839 সালে। এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে এসছে, আর যেগুলো খুব ইম্পর্টেন্ট সবগুলো হাইলাইট করা আছে। 1878 সালে জলপাইগুড়ি চা কোম্পানি প্রতিষ্ঠিত করেন কে, জয়চাঁদ সেন, একজন বাঙালি। এটা কিন্তু পরীক্ষায় আসে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে, ডাব্লিউবিপি এই সমস্ত এক্সাম এগুলো দেখা গেছে। চা শিল্পে উৎসাহী ছিলেন লর্ড বেন্টিক। বাংলাদেশে 1823 খ্রিস্টাব্দে প্রথম কফি চাষ শুরু হয়েছিল। এই যে 1855 সালে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। কলকাতার কাছে উড়িষ্যায় ভারতে প্রথম চটকল স্থাপিত হয়েছিল। জর্জ অকল্যান্ড নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অবসরপ্রাপ্ত নৌ কর্মচারী এটি স্থাপিত করেন। কে স্থাপিত করেন, এটাও কিন্তু পরীক্ষায় আসে। তাহলে 1855 সালে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভারতে প্রতিষ্ঠিত প্রথম কটন মিল 1818 সালে ফোর্ট গ্লাস্টারে, হাওড়ার কাছে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতে প্রতিষ্ঠিত প্রথম পেপার মিল কত, 1832 সালে শ্রীরামপুর, কলকাতাতে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটাও ইম্পর্টেন্ট। ভারতে প্রতিষ্ঠিত প্রথম পেপার মিল, কটন মিল, আর কলকাতার কাছে ভারতে প্রথম চটকল, এগুলো সব পরীক্ষায় এসছে, বহুবার জিজ্ঞাসা করা হয়েছে। এরপর ভারতীয়দের উদ্যোগে প্রথম কাপড়ের কলটি স্থাপিত হয়েছিল 1853 সালে বোম্বাইতে, তৈরি করেছিল পার্সি শিল্পপতি কাওয়াসাজি নানাভাই দাভর। এটা মোটামুটি ইম্পর্টেন্ট। জামশেদজি টাটার উদ্যোগে নাগপুরে স্থাপিত হয় এমপ্রেস মিল, কত 1887 সালে। ইন্ডিয়ান জুট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন 1884 সালে গঠিত হয়। এগুলো ইম্পর্টেন্ট আছে, মোটামুটি পরীক্ষায় ইম্পর্টেন্ট আসার মতো। ইন্ডিয়ান জুট মিল অ্যাসোসিয়েশন 1902 সালে গঠিত হয়, এটাও আসতে পারে। 1901 সালে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় কাকুরগাছিতে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠিত করেন। এটা কিন্তু বহুবার পরীক্ষা এসে, ভীষণ ইম্পর্টেন্ট। ভিবিআই, এটা কিন্তু পরীক্ষায় আসে, কত সালে, কার উদ্যোগে, ঠিক আছে। এটা প্রফুল্লচন্দ্র রায়। আর কত সালে, 1909 সালে, কোথায়, কাকুরগাছিতে বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস প্রতিষ্ঠা হয়েছিল। এরপর 1867 সালে হাওড়া শিবপুরে
কিশোরীলাল মুখার্জি একটি লোহার কারখানা প্রতিষ্ঠা করেন। বাঙালি ইঞ্জিনিয়ার রাজেন্দ্র মুখার্জি 1872 সালে ইংরেজ ইঞ্জিনিয়ার মার্টিনের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন মার্টিন অ্যান্ড কোম্পানি। এর হাওড়া আমতা রেলপথ নির্মাণ করেন ওরাই। এরপর 1907 সালে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 1907 সালে জামশেদজি টাটা জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি টিসকো প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু পরীক্ষায় বারবার এসছে। টিসকো তৈরিতে বাঙালি ইঞ্জিনিয়ার প্রমথনাথের ভূমিকা অনস্বীকার্য। 1911 সালে এটি উৎপাদন শুরু হয়। এরপর প্রথম ইস্পাত শিল্প বেঙ্গল আয়রন ওয়ার্কস কোম্পানি স্থাপিত হয় 1870 সালে কুলটিতে, পশ্চিমবঙ্গে। এটাও কিন্তু পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়। তারপর ইসকো গড়ে ওঠে বার্নপুর, পশ্চিমবঙ্গ 1918 সালে। এটি 1936 সালে বেঙ্গল আয়রন কোম্পানির সাথে যুক্ত হয়, যেটি 1972 সালে সরকার অধিগ্রহণ করে, এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার সাথে 1979 সালে যুক্ত হয়। এগুলো গুরুত্বপূর্ণ তথ্য আসার মতো। সরকারি উদ্যোগে প্রথম ইস্পাত শিল্প কর্ণাটকের ভদ্রাবতীতে অবস্থিত দ্বারকানাথ ঠাকুর প্রতিষ্ঠিত কোম্পানির নাম কার টেগোর অ্যান্ড কোম্পানি। এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, জাস্ট জেনে রাখা জরুরি। 1814 খ্রিস্টাব্দে প্রথম কয়লা আবিষ্কৃত হয়েছিল। এরপর এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, 1830 সালে মাদ্রাজের কাছে পোর্টনাবার্ডের প্রথম লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়। ভারতের প্রথম লৌহ ইস্পাত কারখানা কোথায় গঠিত হয়? এটা কিন্তু এই প্রশ্নটা বহুবার এসেছে পরীক্ষায়। সিন্ধিয়া স্টিল নেভিগেশন কোম্পানি 1919 সালে প্রতিষ্ঠিত হয়। এরপর কি বলছে, 1916 সালে স্যার টমাস হল্যান্ডের নেতৃত্বে শিল্প কমিশন কবে গঠিত হয় ভারতে? এটা 1916 সালে। কার নেতৃত্বে? এটাও কিন্তু পরীক্ষায় এসছে। খুব একটা ভালো প্রশ্ন। আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে। খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে। আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় থেকে যদি কারো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারেন। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।